ওকে, সো লাস্ট উইকে আমরা ওয়েডনেসডেতে ক্লাস নিতে পারিনি, মানডেতে হাফের মতো ক্লাস হয়েছিল। এই যে কি বলে বেন্ডিং কেন হয় রিফ্রাকশনের সময়, ওই জিনিসটা বুঝাইতে যে অলরেডি যারা যারা জিতছে প্রাইজ তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, তো এরপরে তোমাদেরকে ওইটার সলিউশনটাও দিয়ে দেওয়া হয়েছিল যে কেন আমাদের ওয়েভটা অ্যাকচুয়ালি বেন্ড করে। ওকে, তো বেন্ড যে কেন করে ওই জিনিসটার ভিডিও দেখে কি কারো বুঝতে কোনো প্রবলেম হয়েছে যে বেন্ডিংটা অ্যাকচুয়ালি কেন হয় ওয়েভ ফ্রন্ট গুলার? না ভাইয়া। আচ্ছা, তো তাহলে বেন্ডিং এর ব্যাপারটা ইন্টারেস্টিং, ওটা পুরোপুরি আমাদের জন্য এখন লাগবে না। বাট যেটা বললাম যে অনেকজনেরই কোয়েশ্চেনটা আসে যে ওয়াই, যে কেন এই সময় টুয়ার্ডস দা নরমালি হবে এন্ড কেন আরেক সময় অ্যাওয়ে ফ্রম দা নরমালি হবে। এটা তো মুখস্থ করার কোনো জিনিস না। অলওয়েজ বলে আসছে কি যে ফিজিক্সে আমাদের প্রত্যেকটা জিনিসে লজিক্যাল, প্রত্যেকটার আন্ডারলাইন কি থাকবে, একটা রিজন থাকবে যে কেন কোন জিনিসটা হচ্ছে। তো তাহলে প্রত্যেকটা ব্যাপারের রিজন আছে। সো এই রিজনটা সিলেবাসের বাইরে হইলেও তোমাদের কাছে এক্সপ্লেইন করার মতো ইজি ওয়েতে রিপ্রেজেন্ট করা গেছে, তাই ওই জিনিসটা ফার্স্টে তোমাদেরকে কাজ দিয়েছিলাম যে একটু নিজেরা রিসার্চ করে খুঁজে বের করবা কেন টুয়ার্ডস দা নরমাল বেন্ডিং হয়, কেন অ্যাওয়ে ফ্রম দা নরমাল বেন্ডিং হয়, মোর ডেন্স থেকে লেস ডেন্স, লেস ডেন্স থেকে মোর ডেন্স, এরকম চাইতে সময়। দেন তোমাদেরকে আরেকটা ভিডিও দিয়ে রাখছিলাম, ওইটা কিসের, যে কেউ কিছু বলতেছো? আচ্ছা, তো তাহলে যে জিনিসটা বলতেছিলাম এরপরে মোর ডেন্স থেকে লেস ডেন্সে যাইতে সময় তো অ্যাওয়ে ফ্রম দা নরমাল বেন্ডিং হয়। ওয়ালাইকুম আসসালাম আবিদ। সো মোর ডেন্স থেকে লেস ডেন্সে যাইতে সময় অ্যাওয়ে ফ্রম দা নরমাল বেন্ডিং হয়, ভালো কথা। সো এখন যত আমরা কি করব, যত আমরা এরকম অ্যাওয়ে ফ্রম দা নরমাল যাইতে থাকবো, এক সময় ইভেনচুয়ালি কি হবে, এমন একটা অবস্থা হবে যে এই যে এখানে আরো অ্যাওয়ে ফ্রম দা নরমাল গেল। দেন আমরা যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাকে আরো বাড়ায় দেই, দেন হোয়াট উইল হ্যাপেন এট আ টাইম, এরকম একটা সময় কি কাজ হলো, যে তোমার রিফ্লেক্টেড রেটা একদম বাউন্ডারি ঘেঁষে মুভ করতেছে। সো এই সময় নরমালের সাথে রিফ্লেক্টেড রের অ্যাঙ্গেলটা কত ক্রিয়েট হবে, এখানে নরমালের সাথে রিফ্লেক্টেড রের অ্যাঙ্গেল ক্রিয়েট হবে 90 ডিগ্রি। সো যেই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের জন্য, ঠিক আছে, কি বলতেছি, যে যেই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের জন্য অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন 90 ডিগ্রি হয়, ওই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের একটা ডেফিনেশন দিয়ে রাখছিলাম। কি বলছিলাম নাম, শ্রাবণ? The angle of incidence for which angle of refraction is 90 degrees called critical angle. ক্রিটিক্যাল অ্যাঙ্গেল স্যার। তো তাহলে এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাকে আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলি, ঠিক আছে, ভালো কথা। What happens when we increase the angle of incidence more than the critical angle? আমরা যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকেও বেশি অ্যাঙ্গেলে ইনসিডেন্ট করি আমাদের ওয়েভটাকে, রেটাকে, তো তখন কি হবে, it will undergo total ইন্টারনাল রিফ্লেকশন। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। ভেরি গুড। তো এই টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের ছোট একটা ডিসকাশন তোমাদের এই ভিডিওর মধ্যে ছিল। দেন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের ওই টার্মটা আসার পরে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের ইউজ গুলা নিয়ে তোমাদেরকে বলা হয় নাই। এরপর কোন ভিডিওটা দেওয়া হয়েছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ডেফিনেশন এন্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের এক্সপেরিমেন্ট, যে কোন একটা স্পেসিফিক গ্লাস ব্লক আছে, তো কোন একটা গ্লাস ব্লকের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু কত, এটা আমরা কিভাবে ডিটারমাইন করব, ওই রিলেটেড তোমাদেরকে কি দেওয়া হয়েছে, একটা এক্সপেরিমেন্টের ভিডিও দেওয়া হয়েছে, তাই না? তো ওই এক্সপ্লেনেশন দেওয়া আছে ভালো মতো, কিন্তু একটা জায়গাতে তোমাদের প্রবলেম অনেক জনেরই ফেস করার কথা, কয়েকজন অলরেডি ইনবক্সও করছো, তো তাদের সাথে হালকা ডিসকাশন করছি যে অ্যাকচুয়ালি ব্যাপারগুলো কেমন কি হয়। তোমাদের মনে আছে যে আমরা কয়েকটা টাইপ অফ ভেরিয়েবল নিয়ে কথাবার্তা বলছিলাম, তাই না আসমাইন? যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কন্ট্রোল ভেরিয়েবল, রাইট? তো তাহলে এই যে আমাদের একটা এক্সপেরিমেন্টে কি থাকে, কন্ট্রোল ভেরিয়েবল কাকে বলি? কন্ট্রোল ভেরিয়েবল হলো সে যাকে আমরা কখনো চেঞ্জ করি না, যে যাকে আমরা অলওয়েজ কি রাখি, যাকে আমরা অলওয়েজ কনস্ট্যান্ট রাখি। আচ্ছা ঠিক আছে, সো তাহলে কন্ট্রোল ভেরিয়েবলটা কনস্ট্যান্ট। সো হোয়াট হ্যাপেন্স নেক্সট,
আমরা আমাদের এক্সপেরিমেন্টে কি থাকে, আমাদের নিজেদের একটা ইন্ডিপেন্ডেন্সি থাকে যে আমরা কোন একটা সার্টেন ভেরিয়েবলকে চাইলেই কি করতে পারি, বাড়াইতে পারি, চাইলেই কমাইতে পারি। ওকে, তো তাহলে যেই ভেরিয়েবলকে আমরা চেঞ্জ করি, যে আমাদের নিজেদের উইল ওয়াইজ, যে আমাদের নিজেদের ইচ্ছা মতো আমরা যেটাকে বাড়াই বা কমাই, ওইটাকে আমরা কি বলি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে ডিপেন্ড করে যে চেঞ্জ হয় তাকে আমরা কি বলি এরিক, তাকে আমরা বলি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাই তো? তো তাহলে এই ব্যাপারগুলি আমরা আগে পড়ে আসছিলাম। এন্ড একটা রুল আছে আমাদের, বুঝছো? এক্সপেরিমেন্ট যে আমরা করি, এক্সপেরিমেন্ট আমাদের রুলটা হলো এরকম যে অলওয়েজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ প্লটেড অন দ্য এক্স অ্যাক্সিস। বুঝছো কি করি আমরা? The independent variable is plotted on the x-axis and the dependent variable is plotted on the y-axis. এখন এই জিনিসটা কেন? তোমাদের গ্রাফ যে তোমরা আসলে আঁকো, তোমাদের আসলে গ্রাফের প্রফিসিয়েন্সিটা খুবই কম, তোমরা অনেক কিছুই জানো না। নরমালি গ্রাফটা দেখার পরে আর গ্রাফের কোন একটা ইকুয়েশন দেখার পরে তোমরা ওইটা নিয়ে চিন্তাই করো না যে আসলে এই জিনিসটাই অলওয়েজ কেন থাকে। যে তোমাদের নরমালি এরকম গ্রাফের যে ইকুয়েশন দেওয়া থাকে যে y ইজ ইকুয়াল টু সামথিং, এমন দেওয়া থাকে না? এটা কেন? x ইকুয়াল টু সামথিং ইকুয়েশন দিলে পরে কি সমস্যা? ম্যাক্সিমাম সময় তোমাদের দেখবা ম্যাথস ডি পিওর ম্যাথস যেসব তোমাদের ক্যালকুলাস করতেছো না, ক্যালকুলাস যে তোমরা করো, তো ওখানের মধ্যে কি থাকে, ম্যাক্সিমাম টাইমে তোমরা এরকম দেখো y ইজ ইকুয়াল টু সামথিং এক্স সামথিং এক্স সামথিং এক্স, এমন টাইপের, যে এক্স স্কোয়ার, এক্স কিউব, এক্স যা ইচ্ছা ওরকম ভাবে থাকে। কেন? এন্ড আমরা অলওয়েজ কি করি, y অ্যাক্সিস এন্ড এক্স অ্যাক্সিস এরকম থাকে, তো তখন আমরা কি করি, গ্রাফটা আঁকি। সো এখানের মধ্যে ব্যাপারটা হলো এরকম যে মনে করো তোমাদের কোন একটা ইকুয়েশন দেওয়া যে 3x স্কয়ার্ড মাইনাস 2x প্লাস 7, তো এরকম একটা ইকুয়েশন দেওয়া। হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং ওভার হিয়ার, ব্যাপারটা খেয়াল করো যে x এর ভ্যালু আমরা কি করতেছি, নিজেদের মতো বসাইতেছি। যে x এর ভ্যালু 0 হইলে y এর ভ্যালু কত, x এর ভ্যালু 1 হইলে y এর ভ্যালু কত, x এর ভ্যালু 2 হলে y এর ভ্যালু কত, x এর ভ্যালু 5 হলে y এর ভ্যালু কত। তো এখানে আমরা কি করতেছি দেখো শ্রাবণ, আমরা কিন্তু x এর ভ্যালুটাকে নিজেদের ইচ্ছা মতো বসাইতেছি, এন্ড এই x এর ভ্যালুর করেসপন্ডিং y কত হয় ওই জিনিসটা আমরা দেখি, তাই না? তো এখানে Yes, কিন্তু sir. ব্যাপারটা এমন হচ্ছে না যে x টা কি, the x is the independent variable, যে এটাকে আমরা কি করতেছি, নিজেদের মতো একটা ভ্যালু দিচ্ছি আর নিজেদের ডিজায়ার যে যেই ভ্যালুর জন্য আমরা চাই আর কি, সো ওই ভ্যালুটা দিচ্ছি, তো ওইটার করেসপন্ডিং y এর ভ্যালু কত আসে ওই জিনিসটা আমরা বের করি, তাই না? সো এইসব ইকুয়েশনের জন্য অ্যাকচুয়ালি আমাদের কাজটা কি থাকে, এক্স অ্যাক্সিসে আমরা কি করতেছি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা প্লট করি, আর ওয়াই অ্যাক্সিসে কি থাকে শ্রাবণ, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা। Dependent variable. তো এইটা হলো আমাদের ইন্টারেস্টিং একটা ব্যাপার, যে জিনিসটা অনেকজনই নোটিস করে না। নরমালি নিজেরা গ্রাফ নিয়ে যখন পড়ালেখা করে তারা এই ব্যাপারগুলা নিয়ে ওরকম চিন্তা করে না, বাট এই ব্যাপারগুলা খুবই মজার কয়েকটা জিনিস। তো তোমাদের যে এক্সপেরিমেন্টের এক্সপ্লেনেশনটা দেওয়া হয়েছে তাসিম, তো এক্সপেরিমেন্টের এক্সপ্লেনেশনের মধ্যে ব্যাপারগুলা কি ছিল মনে আছে? এক্সপেরিমেন্টের এক্সপ্লেনেশনের মধ্যে ব্যাপারগুলো ছিল এরকম যে আমরা কি করব, উই টেক আ গ্লাস ব্লক, তাকে একটা হোয়াইট পিস অফ পেপারের উপরে, এরকম একটা হোয়াইট পিস অফ পেপারের উপরে প্লেস করলাম। হোয়াট উই ডু, একটা রে বক্স নিব, রে বক্স থেকে কি করবে, লাইট এমিট করব বেসিক্যালি। ওকে, সো উই টেক আ রে বক্স এন্ড উই এমিট লাইট ফ্রম ইট। এন্ড লাইটটাকে কিভাবে এমিট করি, লাইটটাকে একটা অ্যাঙ্গেলে এমিট করি। কেন এটা কেন বুশরা? লাইটটাকে আমরা স্ট্রেট এমিট করলে পরে কি হয়, বেন্ডিং হবে না তাহলে। এক্স্যাক্টলি, দ্য লাইট উইল নট বেন্ড। যে এটা তোমাদের ওই যে ওয়েভ ফ্রন্টের ডায়াগ্রাম গুলা দিয়ে দেখানো হয়েছে না, যে কাজটা কি, যে তোমাদেরকে যে কাজ দেওয়া হয়েছিল কুইজের মধ্যে, দেন যে ভিডিও সলিউশন ভিডিও দিছে ওখানের মধ্যে থেকে দেখার কথা যে কেন বেন্ডিং হয় না। কখন বেন্ডিং হয় না, লাইট যদি কোন একটা বাউন্ডারিতে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হিট করে, হোয়াট হ্যাপেন্স অ্যাকচুয়ালি, the wave fronts are parallel to the boundary, so
when the wavefront actually goes from one medium to another, what happens? As a whole, পুরা ওয়েভফ্রন্টটাই কি হয়ে যায়? পাস হয়ে যায়, তাই না? As a whole, পুরা ওয়েভফ্রন্টটা এখানে পাস হয়ে যাবে। So what happens? কোন ওয়েভফ্রন্টের পার্ট আগে যাচ্ছে না, কোন ওয়েভফ্রন্টের পার্ট পরে যাচ্ছে না। আমাদের বেন্ডিংটা অ্যাকচুয়ালি হইতেছিল কেন? আরশি, তোমাদেরকে যে ভিডিও দেওয়া হয়েছিল ওখানে থেকে দেখছো না যে আমাদের বেন্ডিংটা অ্যাকচুয়ালি কেন হইতো? যদি আমাদের এই হলো বাউন্ডারিটা এন্ড এইভাবে ওয়েভফ্রন্ট গুলা কি করতেছে, ওয়েভফ্রন্ট গুলো এরকম পার্টলি মুভ করতেছে, যে কিছু ওয়েভ একটা মিডিয়ামে আছে আর ওয়েভফ্রন্টের কিছু পার্ট একটা মিডিয়ামে হাই ভেলোসিটি মিডিয়াম, আর একটা কোথায় চলে আসছে, লো ভেলোসিটি মিডিয়ামে চলে আসছে। সো তখন কি হয়, তখন some part of the wavefront travels at a greater velocity, some part of the wavefront travels at a slower velocity. So তাহলে তখন যে কি হয়ে যায়, ওয়েভফ্রন্ট এরকম বেন্ড হয় দেখে আমাদের রেটা ওরকম বেন্ড হয়ে যায়। কিন্তু যখন নাকি বাউন্ডারিতে কি করতেছে, দেখো ফাহিম, যখন নাকি বাউন্ডারিতে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হিট করে, হোয়াট হ্যাপেন্স, রেটা অ্যাজ আ হোল, কি বলে, ওয়েভফ্রন্টটা অ্যাজ আ হোল একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে চলে যায়। সো তখন এর জন্য কি হয় না, কোন রকমের বেন্ডিং হয় না। এখন তো যে কেউ রিজনিং জিজ্ঞাসা করলে পরে তুমি বলতে পারবা নাকি ফাহিম? আচ্ছা, তো এখন এখানে মধ্যে কাজটা কি আমরা দেখি। তো আমরা রে বক্স থেকে কি করি, একটা অ্যাঙ্গেলে এরকম লাইট ইমিট করলাম, ঠিক আছে, ভালো কথা। সো হোয়াট উইল হ্যাপেন, যে এয়ার থেকে গ্লাসে যাচ্ছে, সো ইট উইল বেন্ড টুয়ার্ডস দ্য নরমাল। কেন টুয়ার্ডস দ্য নরমাল হয় এখন আর আমাদের কাছে অজানা নাই, এটা আমরা জানি কেন হচ্ছে। দেন when it is going out of the glass block, so তখন আবার সে কি করবে, away from the normal এরকম যাবে। So what we will do, protractor ইউজ করে angle of incidence, angle of refraction বের করব, এন্টারিং এর সময়ও এক্সিটিং এর সময়ও, তাহলে যেন আমাদের মোর সেট অফ রিডিংস থাকে, ঠিক আছে, আমাদের যেন কি থাকে, মোর সেট অফ রিডিংস থাকে, যে তাহলে যেন কি করা যায়, তাহলে যেন আমাদের রিলায়েবিলিটি, আমাদের এক্সপেরিমেন্টটা বারবার বারবার রিপিট করে বা প্রত্যেকবার রিডিং নিয়ে আমরা যদি সেম টাইপের রিডিং পাই, তো তখন আমাদের কাছে কি হবে ইফতি, তখন আমাদের রিলায়েবিলিটি বাড়বে, যে ইয়েস দ্য এক্সপেরিমেন্ট দ্যাট উই আর ডুইং ইজ রিপিটেবল, যে বারবার আমাদের সেম রিডিং আসতেছে। অর এলস সায়েন্টিস্টরা মাঝে মাঝে অনেক চোরামি করে, বুঝছো, এরকম অনেকগুলো চোরামি আগের কালে ধরা পড়ছে, ঠিক আছে, যে একটা এরকম চোরামি তোমরা A2 তে উঠলে পাবা, যে পার্টিকেল ফিজিক্স নিয়ে যখন পড়বা তখন, যে তোমরা যেসব এলিমেন্টস গুলা দেখো, হ্যাঁ, পিরিয়ডিক টেবিলে যেসব এলিমেন্টস গুলা দেখো, ন্যাচারালি অকারিং এলিমেন্ট কত পর্যন্ত, তাসফিক? ন্যাচারালি অকারিং এলিমেন্ট কিন্তু আমাদের 90 এর ঘরেই শেষ, কিন্তু আমাদের টোটাল এলিমেন্ট কয়টা পিরিয়ডিক টেবিলে, টোটাল এলিমেন্ট কিন্তু আমাদের 110 এর চেয়েও বেশি, ঠিক আছে। তো তাহলে বাকি এলিমেন্ট গুলা কিভাবে আসছে, ন্যাচারালি অকারিং তো তারা না, সো ওইসব এলিমেন্ট গুলো আসলে কিভাবে করে হইছে বলতো, ম্যান মেড অর আর্টিফিশিয়াল এলিমেন্টস। তো এইসব আর্টিফিশিয়াল এলিমেন্টস গুলো অ্যাকচুয়ালি কিভাবে করে ক্রিয়েট হয়, ওই ব্যাপারগুলো খুবই ইন্টারেস্টিং। এখানে আর্টিফিশিয়াল এলিমেন্ট ক্রিয়েট করা যায় এন্ড এইসব জিনিসে আমরা শিখবো, পার্টিকেল ফিজিক্স নিয়ে যখন পড়বো এ লেভেলসে, তখন ওখানের মধ্যে আমরা শিখবো। কিন্তু ব্যাপারগুলো খেয়াল করো, কাজটা কি, যে সায়েন্টিস্টরা তাও কতজন মনে করো যে তারা ডিসকভার করে নাই, যে তারা নতুন কোনো পার্টিকেল ডিসকভার করে নাই, স্টিল তারা বলে যে আমি একটা এক্সপেরিমেন্ট করছিলাম, দেন এক্সপেরিমেন্টের মধ্যে দেখছিলাম যে এত অ্যাটমিক নাম্বার ওয়ালা এলিমেন্ট এক্সিস্ট করে, আমি ক্রিয়েট করছিলাম। তো তখন সে ওরকম পেপার পাবলিশ করলো, জার্নাল পাবলিশ করলো, তাহলে তার নামে যেন কি দেওয়া হয়, ক্রেডিট দেওয়া হয়, যে সে এই জিনিসটা কি করছে, আবিষ্কার করছে। কিন্তু পরে যে কি দেখা গেছে, পরে তাকে বলা হয়েছে যে আচ্ছা ঠিক আছে তুমি আমাদের সামনে আবার করে দেখাও, বুঝছো। তো সে তখন আবার এক্সপেরিমেন্ট করতেছে করতেছে করতেছে, একবারও সে আর দেখাইতে পারে না। তো সে অ্যাকচুয়ালি কি করছিল, চুরি করছিল। তো whenever you actually do an experiment, তোমার এক্সপেরিমেন্টটা কি মেক শিওর করা লাগবে, নিজে একবার এক্সপেরিমেন্ট করে পাইছো, ঠিক আছে, কোন একটা জিনিস ভালো কথা, বাট ইউ উইল হ্যাভ টু মেক শিওর যে দ্য এক্সপেরিমেন্ট ইজ ভ্যালিড অর দ্য এক্সপেরিমেন্ট ইজ রিপ্রোডিউসেবল। বারবার কিভাবে,
তুমি বারবার বারবার করে এরকম রিপিট রিডিং নিবা, বারবার করে এক্সপেরিমেন্টটা রিপিট করবা, যদি বারবার কি পাও সেম রিডিংটা পাও, তখন ইউ উইল বি শিওর যে আচ্ছা ঠিক আছে আমার এক্সপেরিমেন্টের অ্যানসারটা ঠিক আছে, এমন টাইপের। বুঝতে পারছো? তো এইসব জিনিস অনেক যত বড় হবে আস্তে আস্তে দেখবে এরকম অনেক চোরামি আছে। আচ্ছা, তো যেই কথাটা বলতেছিলাম এখানের মধ্যে কাজটা কি, তো এরকম রিডিং গুলা নিলাম, সো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন এরকম মাপতেছি। তো আই আর দেন আই থেকে সাইন আই বের করব, আর থেকে কি বের করব, সাইন আর বের করব। তো এরকম সেট অফ রিডিংস গুলা নিলাম। এখন আমাদের এক্সপেরিমেন্টের থেকে কি করা লাগবে, উই উইল হ্যাভ টু ড্র আ গ্রাফ, তাই তো? আরশি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ফর্মুলা কি? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ ইকুয়াল টু হোয়াট? Sin I by sin R. Very good. Refractive index is equal to sine of angle of incidence divided by sine of angle of refraction. Thank you. তো এখন ইশতিয়াক বলো যে sin I divided by sin R. That's very good. So এখন আমাদের এই যে আমরা এতগুলি রিডিং নিলাম কেন, তাহলে যেন এসব নিয়ে আমরা গ্রাফ আঁকতে পারি। তো কেমন টাইপের গ্রাফ আঁকা আমাদের জাস্টিফাই হবে, sin I ভার্সাস sin R or sin R ভার্সাস sin I? কোনটা কোনটা y অ্যাক্সিসে কোনটা x অ্যাক্সিসে যাবে বলতে পারবা? নিদিতা, কোনটা আমরা y অ্যাক্সিসে ড্র করব, কোনটা আমরা x অ্যাক্সিসে ড্র করব? I হবে y অ্যাক্সিসে নাকি r হবে y অ্যাক্সিসে? আরটা ওয়াই অ্যাক্সিসে। আর হচ্ছে y অ্যাক্সিস এ। আচ্ছা, তো তাহলে r হবে y অ্যাক্সিসে, I হবে x অ্যাক্সিসে। হোয়াট ইজ দ্য রিজন? নাজা, sin এটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এক্স্যাক্টলি এই জিনিসটাই তোমাদের অ্যাকচুয়ালি ভিডিওতে বলছিলাম যে এখানে তোমরা একটু প্রবলেম ফেস করতে পারো বুঝতে, বাট এখন আমি জিনিসটা আরেকবার এক্সপ্লেন করে দিচ্ছি, ঠিক আছে? নাজা দেখো, তো এখানের মধ্যে কাজটা কি, আমরা কি করতেছি, আমরা তো এক্সপেরিমেন্টার, তাই তো পার্থ? আমরা হলাম এক্সপেরিমেন্টার, আমরা কি করি, আমরা রে বক্সটাকে ইচ্ছা হইলে ডানে বামে এরকম মুভ করে, বা আমরা কি করতেছি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাকে বাড়াচ্ছি কমাচ্ছি। এই ব্যাপারটাকে বুঝতে পারতেছো কি বলতেছি পার্থ? সো আমরা হলাম এক্সপেরিমেন্টার, আমরা কি করতেছি, we are actually increasing or decreasing the angle of incidence. এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? সাবিকুন নাহার কি বুঝতে পারতেছো? জি ভাইয়া। ওকে, সো তাহলে আমরা যে জিনিসটাকে বাড়াই কমাই এই জিনিসটাকে আমরা কি বলবো মাইশা, ইন্ডিপেন্ডেন্ট নাকি ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট। সো তাহলে আমরা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কে ইনক্রিজ করি অর ডিক্রিজ করি, সো তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এর এটা কি হবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে কোন অ্যাক্সিসে আঁকা উচিত, এক্স অ্যাক্সিসে। এই জিনিসটা তোমাদের ও লেভেলস এর জন্য প্রবলেম করবে না, ঠিক আছে? আমি জাস্ট তোমাদেরকে এক্সট্রা একটা জিনিস জানা রাখতেছি। তোমরা যদি কেউ বলো যে y অ্যাক্সিস এ sin I, x অ্যাক্সিস এ sin R, ফর ও লেভেলস তোমাদেরকে কেউ ভুল বলবে না, কিন্তু এ লেভেলস এ উঠে তোমরা যেন বড় ধাক্কাটা না খাও এর জন্য আগে থেকে তোমাদেরকে একটা হেডস আপ দিয়ে রাখলাম আর, ঠিক আছে? সো তুমি যদি ও লেভেলস এ এটা আঁকো তাহলেও কারেক্ট, তুমি যদি এইটা আঁকো তাহলেও কারেক্ট। ওকে, আনলেস কোশ্চেনে স্পেসিফিক্যালি বলে দেয় যে y অ্যাক্সিস এ এটা, x অ্যাক্সিস এ এটা আঁকতেই হবে। যদি স্পেসিফিক্যালি কিছু বলে না দেয় তুমি যে কোনো একটা ফলো করলেও তোমার কোনো প্রবলেম নাই, কিন্তু এ লেভেলস এ উঠে তোমাদের এই জিনিসটাই ফলো করা লাগবে। ওইটা একটু পরে আমি দেখাবো, এ লেভেলস এর বই থেকে অল্প একটু দেখাই দিব, তাহলে যেন তোমাদের কনফিউশনটা ক্লিয়ার হয়। এখন খেয়াল করো, আমাদের এই জিনিসটা তোমাদের ইয়ের সময় কি বলে
আইভি ক্যারেক্টারিস্টিক্স যে কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফ ওখানের মধ্যে থেকে দেখাইছিলাম এই জিনিসটা। খেয়াল করো ব্যাপারটা কেমন। তো যাকে আমরা ওয়াই অ্যাক্সিস এ প্লট করি তাকে আমরা অলওয়েজ সাবজেক্ট বানাই, ঠিক আছে? যাকে আমরা ওয়াই অ্যাক্সিস এ প্লট করি তাকে অলওয়েজ সাবজেক্ট বানাই। সো তাহলে জুনায়না sin r is equal to what? তাকে যদি সাবজেক্ট করি তো তাহলে sin r will be equal to কি হবে? sin r will be equal to sin I divided by n, তাই তো? Yes, ভাইয়া। ওকে, সো এখন দেখো আমরা কি ব্যাপারটা কি এরকম লিখতে পারি যে sin r is equal to 1 by n into sin I। এটা লিখলে তো একই কথা, যে sin I divided by n লেখা যায় কথা, 1 by n into sin I লেখা একই জিনিস। এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? তাহসান বুঝতে পারছো? তানিম? ওকে, তো এখন এখানের জন্য খেয়াল করো, আমাদের স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন কি বলো তো? Y equals to mx plus c. y is equal to mx plus c। এইটার সাথে তো প্লাস কিছু নাই, তো তার মানে প্লাস কত এখানে? 0. তো c যেটা নাকি কি y ইন্টারসেপ্ট, তো y ইন্টারসেপ্ট হলো 0, তো তার মানে গ্রাফটা কি করবে? অরিজিন দিয়ে পাস করবে, ঠিক আছে? x অ্যাক্সিসে কাকে প্লট করতেছি ফারিসি? sin I। Yes, ভাইয়া। আর y অ্যাক্সিসে কাকে প্লট করতেছি? Sin r. sin r। তো এখন x এর যে কোএফিসিয়েন্টটা থাকে, যেটা বললা যে y ইকুয়াল টু mx প্লাস c, স্বর্ণজিৎ সরি, সো x এর যে কোএফিসিয়েন্টটা থাকে এটাকে কি বলা হয় স্বর্ণজিৎ বলো তো? m টা কি স্ট্রেট লাইনের কি দেয়? Gradient. গ্রেডিয়েন্ট দেয়। সো তাহলে the gradient of this straight line সে আমাদেরকে কি দিবে? 1 by n, which means gradient will give us what? 1 by refractive index, ঠিক আছে? তো তাহলে আমরা কি করব? এক্সপেরিমেন্টটা তো আমাদের এক্সপ্লেনেশন ওয়াইজ দিলাম, দেন গ্রাফটা কি গ্রাফ প্লট করব? sin r ভার্সেস sin I, এটা ড্র করাটা জাস্টিফাইড। ওইটাও ও লেভেলস এর জন্য করতে পারো, ঠিক আছে সামিয়া? ওই গ্রাফটাও ড্র করতে পারো, কিন্তু এই প্র্যাকটিসটা ছোট কাল থেকে করে আসলে পরে বেটার। ওকে, তো তাহলে কি হবে? y axis এ sin r, x axis এ sin I, দেন গ্রাফটা কি হবে? একটা স্ট্রেট লাইন অরিজিন দিয়ে পাস করবে, and the gradient of this graph will give us what? The gradient of this graph will give us 1 by refractive index। এই এক্সপ্লেনেশনটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? সাফওয়ান বুঝতে পারছো? না ভাইয়া। Yes, bhaiya. ওকে, Yes, bhaiya. ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা দাঁড়াও এ লেভেলস এর বই থেকে ছোট এই জিনিসটা দেখে নেই যে আসলে এটা কেন। আমি যেটা বললাম এটা বললেই তো তোমাদের বিশ্বাস করার কথা না। তো এই জিনিসটা দেখো, এটা হলো এএস এর বই। এই যে তোমাদের ওয়েভ ফ্রন্ট এন্ড রে, এগুলো খুবই ইন্টারেস্টিং কয়েকটা জিনিস পাবা। স্টেশনারি ওয়েভস এটা নিয়ে জিজ্ঞাসা করছিলা, কে জানো? তাসিন আফজালি তো জিজ্ঞাসা করছিলা, তাই না? সো স্ট্যান্ডিং ওয়েভস আর স্ট্যান্ডিং ওয়েভস আর স্টেশনারি ওয়েভ এইসব তোমাদের এ লেভেলস এ আসবে। দেন হারমোনিক্স এর এইসব ব্যাপার খুবই মজা পাবে এগুলা, বাট ওয়েট করা লাগবে বড় হওয়ার জন্য। তোমাদের রিফ্র্যাক্টিভ ইনডেক্স এর এক্সপেরিমেন্ট, তাই তো? এই যে সরি, সো এই যে এখানের মধ্যে বেন্ডিংটা কেন হয় দেখছো? সো এখানের মধ্যে ওই এক্সপ্লেনেশনটা আছে। সবকিছুরই অ্যান্সার আস্তে আস্তে বড় হলে পাওয়া যায়। এই যে দেখো,
ফাইনালি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ ইকুয়াল টু 1 বাই গ্রেডিয়েন্ট। তো ওই যে এক্সপেরিমেন্টটা, ওটা তোমরা যখন নাকি বড় হবা তখন আরো ভালো মতো বুঝতে পারবে। থিটা 2 মানে হলো অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, আর থিটা 1 মানে হলো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। ওকে, এসব প্রত্যেকটাই তোমাদের বড় হইলেও আসবে, জাস্ট আরো বেশি ডিটেইলসে আরো বেশি ম্যাথ থাকবে। এখন আমরা জাস্ট ছোট থাকতে সময় কনসেপ্ট গুলা ক্লিয়ার করে রাখতেছে, বেসিক গুলা ক্লিয়ার করে রাখতেছে, যেন বড় হইলে এইসব টাইপের ম্যাথ গুলো আমরা করতে পারি। ওকে, দেন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন রিলেটেড কাজ, এই জিনিসটা নতুন একটা জিনিস। তো এগুলো অনেক মজার মজার ব্যাপার ওয়েট করতেছে সামনের বছরের জন্য। ওকে, তো তাহলে এতক্ষণ পর্যন্ত যা যা জিনিস নিয়ে আমরা ডিসকাস করলাম, কেমন ব্যাপারগুলো ছিল? ফার্স্ট অফ অল লাস্ট ক্লাস কি, যে তোমাদের লাস্ট মানডেতে ক্লাস নেওয়া হয়েছিল, তো মানডের ক্লাসে আমরা কেন আমাদের ওয়েভের বেন্ডিং হয় ওই জিনিসটা নিয়ে ডিসকাস করতেছিলাম। তো ওয়েভের বেন্ডিং কেন হয় ওই ব্যাপারগুলো বুঝার পর দেন আমাদের কাজটা কি, দেন আমাদের কাজ ছিল যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের ব্যাপারটা নিয়ে ডিসকাস করা। তো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কখন হয় এটা তো এখন আমরা জানি নাকি সামিয়া? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কখন হবে? মোর ডেন্স মিডিয়াম থেকে লেস ডেন্স মিডিয়ামে যাইতে সময় যখন কি হবে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় নাকি ছোট? বড়। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় হয় তাহলে কি হবে? The wave will undergo total internal reflection. So total internal reflection কখন হয় এটা আমরা জানি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কি জিনিস ওই জিনিসটা আমরা জানি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি জিনিস ওইটা আমরা জানি, তার ফর্মুলা জানি। দেন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কিভাবে আমরা একটা এক্সপেরিমেন্টের থ্রুতে বের করব, হ্যাঁ, যে কোন একটা এক্সপেরিমেন্টের থ্রুতে হাউ উই উইল ডিটারমাইন যে একটা সার্টেন অবজেক্টের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু কত, ওই এক্সপেরিমেন্টের এক্সপ্লেনেশন আমরা সরি, সো এই এক্সপ্লেনেশনটা আমরা দেখে রাখছি। এন্ড নতুন একটা জিনিস যে কেন আমাদের যে কোন ভেরিয়েবলটা এক্স অ্যাক্সিসে কোন ভেরিয়েবলটা ওয়াই অ্যাক্সিসে হয় এই ব্যাপারটা, যে কোশ্চেনে যদি তোমাদেরকে বলে না দেয় যে কোনটা এক্স অ্যাক্সিসে কোনটা ওয়াই অ্যাক্সিসে দিবা, তো তখন তুমি কি করবা, তোমার নিজের জাজমেন্ট ইউজ করবা যে কোনটা ইন্ডিপেন্ডেন্ট কোনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, এন্ড ফাইনালি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের এই জিনিসটা তো গেল। এন্ড ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের রিলেটেড ফর্মুলা তো তোমরা জানো তাই না? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স রিলেটেড ফর্মুলাটা কি স্বর্ণজিৎ? Sin c equals to 1 by n. Sin of critical angle is equal to 1 by refractive index. স্বর্ণজিৎ, পার্থ শর্মা, ওদের কি হয়েছে? ওদের কি মাইকে কথা বলতে পারে না? ওদের তো বাসায় কল দেওয়া লাগবে, ওদের প্যারেন্টস মিটিং এর দিনে এসেও বলে গেছে। আচ্ছা, ওই ব্যাপারগুলো দেখতেছি, যারা যারা রেসপন্ড করে না ক্লাসে তাদের জিনিসটা। সো যেই ব্যাপারটা বলতেছিলাম সবাই দেখো, যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এন্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স রিলেটেড আমাদের একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? সাইন অফ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 1 বাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ঠিক আছে, এই ব্যাপারটা। তো এই জিনিসটা নিয়ে আমাদের অনেকগুলা ম্যাথ আসবে, ওই ম্যাথ গুলো আমাদের পারতে হবে আর কি। ওকে, সো সাইন অফ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 1 বাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তুমি পিসি তে ক্লাস করতে থাকলে তো তোমার ক্যামেরার ওই অপশনটা আসার কথা না। তোমার তো এখানে তো পিসি তে কে ক্লাস করে আর কে ল্যাপটপে ক্লাস করতেছো আর কিসে করতেছো এটা তো বোঝা যায়। এই যে দেখো মাইশারটার ওখানে জাস্ট ওর মাইক্রোফোন দেখা যায়, ওর কোনো ক্যামেরার অন করার অপশন নাই, তাই না? তো তোমারটা তো এখানের মধ্যে দোনোটাই আছে। ওকে, তো এখন যে ব্যাপারটা বলতেছি খেয়াল করো সবাই।
তো এই ইকুয়েশন রিলেটেড আমাদের কতগুলো ম্যাথ আসবে, যে ম্যাথগুলো আমাদের পারতে হবে। নাও এই চ্যাপ্টারের লাস্ট টপিক, ইউজেস অফ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কখন হয় এটা আমরা জানি। এখন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন আমরা কি করতে পারি, ইউজ করতে পারি। ওকে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এখন ইউজ গুলা কিন্তু আমরা স্ট্যান্ডার্ড 8 এ থাকতে সময় পড়ে আসছিলাম, তাই না? কেমন জিনিসগুলা ছিল? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন আমরা কোন কোন কাজে ইউজ করতে পারি? অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার, ভেরি গুড। ফার্স্টে আমাদের যে স্টুডেন্ট বুকের যে সিরিয়ালটা আছে ওইভাবে করে লিখি, যে প্রিজমেটিক প্রিজম। সিরিয়াল তোমাদের জানা লাগবে না, এটা জাস্ট ওই সিরিয়ালে আমরা ডিসকাস করব, তো এর জন্য ওইভাবে করে লিখতেছি। তো প্রিজমেটিক প্রিজম, এরপরে কি আছিল আমাদের বাইনোকুলার, বাইসাইকেল রিফ্লেক্টর, এইসব। ঠিক আছে, বাইসাইকেল রিফ্লেক্টর, বাইনোকুলার্স। তারপর আমাদের কি অপটিক্যাল ফাইবারস। দেন অপটিক্যাল ফাইবার কিসের ভিতর ইউজ করা হয়? এন্ডোস্কোপের ভিতর ইউজ করা হয়। ঠিক আছে, তো তাহলে এই যে ভাইয়া, হ্যাঁ বলো। এন্ডোস্কোপ মানে কি? এন্ডোস্কোপ এটা হলো আমাদের ডক্টরদের ইউজ করা একটা টুল, যে তারা কি করে, একটা টাইপ অফ সার্জারি করে যেটাকে বলা হয় পিন হোল সার্জারি। ঠিক আছে, যে তারা ফার্স্টে কোন একটা সার্জারি করার আগে আর কোন একটা অপারেশন করার আগে কি করতে চাবে, তারা প্রবলেমটা লোকেট করতে চাবে যে কোথায় আছে। হ্যাঁ, তো তখন তারা কি করে, এন্ডোস্কোপের থ্রুতে তারা ওরকম একটা ইনজেকশনের মতো দিয়ে তোমার বডির ভিতরে একটা ফাইবার পাস করাবে। তো তখন তারা ওইটা দিয়ে কি করতে পারে, বডির ভিতরে তারা লাইট এমিট করে, যে কোন একটা ওই চ্যানেলটা দিয়ে তারা লাইট এমিট করে, দেন লাইটটা তোমার বডির ভিতরের কোনো পার্টে যে পড়বে, সো বডির ওখানে থেকে কি হবে, লাইটটা রিফ্লেক্ট করে ফেরত আসবে না? সো ওখানে লাইটটা রিফ্লেক্ট করে Yes, ফেরত ভাইয়া। আসে, তো তখন তারা চোখে দেখতে পায়। কেমন ব্যাপারটা, ওই জিনিসটা স্টুডেন্ট বুক থেকে দেখায় নেই। এই যে। তো এখন এই জিনিসটাকে বলা হয় কি, এন্ডোস্কোপ। ওকে, তো এখানে আমাদের কাজটা কি দেখো, তোমার বডির ভিতরে কি আছে ওইটা ডক্টর দেখতে চায়, কিন্তু তোমার বডির ভিতরে কি কোনো লাইট আছে? তোমার বডির ভিতরে তো কোনো No, ভাইয়া। কোনো বাল্ব নাই, কিছু নাই। সো তাহলে বডির ভিতরে তো পুরো অন্ধকার, কিছু দেখা যাবে না। তো তারা কি করে, এরকম সাইড থেকে এই যে এমন একটা লাইট সোর্স থেকে কি করবে, এই লাইটটা দিয়ে এই লাইটটা মুভ করে কি করবে, এখান থেকে বের হয় বডির ভিতরে যে পড়লো, দেন এখান থেকে কি করবে, রিফ্লেকশন ফেরত আসবে না? সেই রিফ্লেকশনটা ফেরত আসবে। সেই রিফ্লেকশনটা তখন তার চোখে আসলে পরে তো তখন আমরা কি করতে পারবো, বডির ভিতরে কোন জায়গায় কি প্রবলেম আছে ওই জিনিসটা আমরা দেখতে পারি, যে ভিতরে ভাইয়া। কেমন কি অবস্থা। বলো। দুইটা টিউব দেয়? হ্যাঁ, টিউব পুরাটাই, যে টিউবটা এরকম, এই যে দুইটা টিউব। হ্যাঁ, যে এখানে থেকে একটা দিয়ে লাইট এরকম আসতেছে এক্সটার্নাল সোর্স থেকে, তো এখানে থেকে লাইটটা কি হবে, বের হবে। বের হয়ে কি করলো, বডির ভিতরে এই পুরো ইনজেকশন দিয়ে, এটা তো বডির ভিতরে মোটা ফাইবারটা, তো তখন বডির ভিতরে ওখানে লাইটটা দিয়ে পড়লো, দেন যেখানে লাইটটা পড়ছে ওখানে থেকে রিফ্লেকশন আসবে, তো রিফ্লেকশনটা তখন আরেকটা টিউব দিয়ে এরকম চোখে আসবে। বুঝতে পারছো? ইয়েস ভাইয়া। তাহলে এইভাবে করে আমরা কি করতে পারি, দেখতে পারি বেসিক্যালি। By using optical fibers to see what they are doing, doctor can carry out operations through small holes made in the body rather than through large cuts. যে একদম পুরা বডির কাটাকাটি শুরু না করে দিয়ে তারা কি করে, ফার্স্টে লোকেট করে যে প্রবলেমটা কোথায়। So this is called keyhole surgery. This is less
stressful for patients and usually lead to more rapid recovery. যে অনেক মনে করো কাটাকাটি করে কোনো অপারেশন করলে পরে ওগুলা শুকাইতে অনেক বেশি সময় লাগে না, অনেক লম্বা টাইম নেয় ওটা হিল হইতে। কিন্তু এরকম ছোট কোনো একটা ইনজেকশন দিয়ে ওইটার থ্রুতে যদি ভিতরে কি করা যায়, ইনভেস্টিগেট করা যায়, তো ওইটা কি হয় পেশেন্টের জন্য আরো লেস স্ট্রেসফুল হয়, যে তারা আরো ভালো মতো তাড়াতাড়ি কি করতে পারে, রিকভার করতে পারে। বুঝতে পারছো? তো এইগুলা জিনিসের কাজে, যে এরকম মেডিকেল পারপাসে এইসবের কাজে। দেন তোমরা অনেক সময় এরকম শুনো না যে বঙ্গোপসাগরের ওখানে ওরকম বাংলাদেশের যে অপটিক্যাল ফাইবার আছে, অপটিক্যাল ফাইবারে ড্যামেজ হয়ে গেছে, তো এর জন্য ইন্টারনেট স্পিড ডাউন হয়ে গেছে পুরো দেশের মধ্যে। তো এরকম আমাদের ইনফরমেশন এন্ড ডেটা এইসব জিনিসগুলো ট্রান্সফার করার জন্য কি করা হয়, অপটিক্যাল ফাইবার ইউজ করা হয়। দেন বাইনোকুলারের মধ্যে, বাইসাইকেল রিফ্লেক্টরের মধ্যে, কার রিফ্লেক্টরের মধ্যে, এরপরে প্রিজমেটিক পেরিস্কোপ, এইসব জিনিসগুলোর মধ্যে প্রত্যেকটা জায়গায় কি আছে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের ইউজের ব্যাপারটা আছে। ওকে, তো এই টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের ইউজের এই জিনিসটা তোমাদের প্রিভিয়াস ব্যাচের যে ভিডিও একটা বানানো, ওইটা একটা সিঙ্গেল ভিডিওর মধ্যে অনেক সুন্দর মতো প্রত্যেকটা জিনিস ডেসক্রাইব করা আছে। ওকে, সো এই ভিডিওর লিংকটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো ওখানের মধ্যে ফার্স্ট অফ অল তোমরা নেক্সট ক্লাসের আগে ওই ভিডিওটা দেখে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের ইউজগুলা কভার করে রাখবা। ওকে, তো এই জিনিসগুলা কভার ওইগুলা কভার করার পরে উই উইল বি ডান উইথ চ্যাপ্টার 12। যেগুলো চ্যাপ্টার আমাদের আগে পড়া হয়ে গেছে ওগুলা জিনিস আমরা তাড়াতাড়ি শেষ করতেছি, সো দ্যাট সিলেবাসটা আরো ফাস্ট সামনে আগায়। বুঝতে পারছো? ওকে, সো তোমাদেরকে এখন গ্রুপে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমরা ক্লাস এখন এখানে শেষ করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Assalamu alaikum, sir. ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।